উনি বলেছেন একটা ফার্স্ট হলো যে ইন্ডিভিজুয়াল অফ স্পেসিস আর নট আইডেন্টিক্যাল। কোন একটা স্পেসিসের যে মেম্বার্স থাকে, মেম্বার্স মানে ইন্ডিভিজুয়াল, যেমন আমরা হোমোসেপিয়ান, আমরা সেপিয়ান স্পেসিস, হোমোজেনাসের। এখন এই সবগুলি মানুষ কিন্তু একরকম না। তোমরা একটু প্রকৃতিতে দেখবা এবং তোমাদের ভাই বোনদের মধ্যেও দেখবা যে তোমরা একই প্যারেন্টস থেকে হয়েছো, তোমাদের জিন পুল একই জিন পুল ছিল, একই নেচারের জেনেটিক ক্রাইটেরিয়া থাকার ফলেও তোমরা ভাই বোনদের মধ্যে দেখবা এক একজন এক এক রকম হয়েছে। ইট ইজ ওয়ান অফ দি প্রিন্সিপল অফ ডারউইনস থিওরি অফ ইভলিউশন। এই প্রিন্সিপল গুলি একদম সিরিয়াসলি মনে রাখতে হবে তোমাদের, কারণ এগুলি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে এবং বিভিন্ন জায়গায় জিজ্ঞাসিত হয়। এবং সেকেন্ড যে কি পয়েন্টটি, সেটি হলো ট্রেডস আর পাস ফ্রম জেনারেশন টু জেনারেশন। ট্রেডস মানে কি? ট্রেডস হলো তোমার বৈশিষ্ট্য বা তোমার স্পেশাল যে ক্যারেক্টার, সেটি এটি জেনারেশন থেকে জেনারেশনে পাস হয় এবং এটি এটি একটা নিরবচ্ছিন্ন ভাবে নিরন্তর এটি এটি প্রবাহিত হতে থাকে। অর্থাৎ আমাদের পূর্বপুরুষ থেকে আমরা যদি দেখি যে সেই পূর্বপুরুষ থেকে আজ অবধি কতগুলি ট্রেডস, এগুলি আমাদের একটার পর একটা জেনারেশন পাস করে করেই আমাদের মধ্যে আসছে। মোর অফস্প্রিং আর বর্ন দেন ক্যান সার্ভাইভ। এবং আরেকটা ন্যাচারাল সিলেকশনের সরি থিওরি অফ ইভলিউশনের ডারউইনের থিওরির মধ্যে আরেকটা জিনিস উনি বলছেন যে যত বেশি অফস্প্রিং ইয়ে করবে এবং তারা সার্ভাইভ করবে। ন্যাচারাল সিলেকশনের যে প্রক্রিয়া, সেই ন্যাচারাল সিলেকশনের প্রক্রিয়ায় তোমার এনভায়রনমেন্ট যদি ফেভারেবল থাকে তাহলে পটেনশিয়াল স্পিসিস বা পপুলেশন গ্রুপ এরা অতিরিক্ত পরিমাণ স্প্রিং জন্ম দিতে পারে এবং সবগুলি প্রায় সার্ভাইভ করে থাকে। আর এরপরের কি পয়েন্টটা হলো অনলি সার্ভাইভার্স অফ দি কম্পিটিশন ফর রিসোর্সেস উইল রিপ্রোডিউস। যারা রিসোর্সের কম্পিটিশনে এই যে এত অফস্প্রিং ছেড়ে ইয়ে করলো, কি বলে, জন্ম দিল, এই যে এতগুলি নিউ বর্ন, সবগুলি নিউ বর্নের মধ্যে অতিরিক্ত যে সকল নিউ বর্ন গুলি প্রকৃতির থেকে তাদের খাবার এবং তাদের বাঁচা এবং যারা সাকসেসফুল হবে তারাই মাত্র বেঁচে থাকবে এবং তারা শুধু বেঁচে থাকবে না, তারা রিপ্রোডাকশনও করতে পারবে। সো দিস ইজ দ্য মেইন কি পয়েন্ট, দিস ইজ দ্য মেইন কি পয়েন্ট, আই রিপিট ইট, দ্য অনলি সার্ভাইভার্স অফ দি কম্পিটিশন ফর রিসোর্সেস, অর্থাৎ সম্পদের জন্য বা কতগুলি এসেনশিয়াল প্রয়োজন, যেমন খাদ্য, তারপরে শেল্টার, তারপরে তার সার্ভাইবিলিটির জন্য যে সকল আদার আনুষঙ্গিক লাগে, এগুলি যারা বেশি করতে পারবে, বেশি জোগাড় করতে পারবে বা বেশি সার্ভাইভ করতে পারবে, বেশি কম্পিটিশন করতে পারবে এবং তারাই অতিরিক্ত রিপ্রোডাকশন করতে পারবে। এবং যারা রিপ্রোডাকশন বেশি করতে পারবে তাদের অফস্প্রিং, আগের বার বলা হয়েছে যে যারা রিপ্রোডাকশন, আগের লাইনটাই দেখো, অফস্প্রিং বেশি করে বর্ণ করলে হবে না, সেটা সার্ভাইভও করতে হবে। এবং এটাই হলো তোমার আরেকটা কি। নেক্সট কি হলো, the variation of individual of species advantages in competition of the survival and reproduce। এই যে ইন্ডিভিজুয়ালের যে ভেরিয়েশনটা আছে, এই ভেরিয়েশনের ফলেই সে কিছু অ্যাডভান্টেজ পেয়ে যায় এবং সেই অ্যাডভান্টেজটা হলো কি, তার সার্ভাইবিলিটি এবং তার রিপ্রোডাকশন। এবং অ্যাডভান্টেজিয়াস ট্রেট পাস টু দি নেক্সট জেনারেশন। যে কোনো একটা স্টেট বা বৈশিষ্ট্য যেটি অ্যাডভান্টেজিয়াস, যেটি খুব সুবিধাজনক অবস্থানে আছে, সেটি পরবর্তী জেনারেশনে পাস হয়ে যায়। সো দিস আর দি ফিউ পয়েন্টস অফ দি থিওরি অফ ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন। প্রশ্ন আসে এইভাবে যে রাইট দ্য কিস টু দি ডারউইনস থিওরি অফ ইভলিউশন through natural selection. This is the question always is asking to you, and the answer is this. এবং অ্যান্সারে আমি এখানে শুধু তোমার সামারিটি লিখেছি, তোমরা ইচ্ছা করলে, যারা ভালো ছাত্র তারা ইচ্ছা করলে এটার ব্যাখ্যা লিখতে পারো, ছোট 2-3 লাইনে একটা ব্যাখ্যা লিখে দিতে পারো, যে এই 5-4-6টা পয়েন্টের উপরে আরো 2-3 লাইন তোমরা অ্যাড করে আর একটু সুন্দর করে লিখতে পারো। এখানে যেহেতু আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আসছি, এখানে খুব ডিটেলস আমি লিখিনি স্যার, তবে যেটুক লেখা হয়েছে এটুক তোমাদের জন্য জেনারেলি পাস করার জন্য যথেষ্ট। কে বলো? স্যার আমরা কোন বইটা ফলো করতে পারি স্যার, মানে যদি আরো লিখতে চাই স্যার?
এটা যে ফুকু, এই ভদ্রলোকের নামটা একটু বিদঘুটে টাইপের, আমরা একটু আগে বলেছি। আচ্ছা, আমি বের করে দিচ্ছি। তোমরা ডারউইনের স্পিসিস ইভলিউশন অন দি স্পিসিস এটাও আছে, তারপরে তোমার তোমার এটা কি হেফার হেফ। ওকে, আমি আমি তোমাকে সেই বইগুলির নাম আমি আবার দিচ্ছি। জি স্যার। ওকে, আমি লিখে দিচ্ছি কারণ সবগুলি বইয়ের নাম আমার মুখস্থ নেই। খুব ইম্পর্টেন্ট একটা বই, ইভলিউশন। ওকে, একটা হলো তোমার ডাইভার্সিটি অফ ফিশেস ইভলিউশন, এটি হলো তোমার হেফম্যান কোলেট এন্ড। আর একটা হলো তোমার ডারউইনের সেই বইটি অন দি ঠিক আছে সাদিয়া? স্যার একটু কেটে আসছে স্যার। স্যার তাহলে আমরা লাস্টে আবার শুনে নিব স্যার বইটার নাম। হ্যাঁ, আবার বলছি আমি, এটা হলো তোমার হেফম্যানের বই, দি ডাইভার্সিটি অফ ফিশেস। আর আর তোমার ডারউইনের যে বইটি, যে যে বইটি তোমরা অন দি অরিজিন অফ স্পিসিস, এই দুটো বই যথেষ্ট। স্যার অনলাইনে পেতে পারি আমরা স্যার এটা? না, অনলাইনে পাবা না। হেফম্যানেরটা পেতে পারো, কিন্তু ডারউইনেরটা পেতে পারবা না, এটা লাইব্রেরি থেকে নিতে হবে। জি স্যার, থ্যাংক কিন্তু ইউ। তুমি তোমরা তোমরা ইচ্ছা করলে ইয়েতে তোমার গুগল সার্চ দিলে কিছু ওই ওই বইয়েরই অংশ বিশেষ তুমি পেয়ে যাবা, যেটা আমি যেটুক পড়াইছি এটুক তোমার অনলাইনে ইয়ে করলে সার্চ দিলে পেয়ে যাবা। জি স্যার, থ্যাংক ওকে, ইউ আমরা স্যার। এখন দেখি। ওকে, ওয়েলকাম। আমরা এখন দেখি যে এই যে ডারউইনের যে থিওরি অফ ইভলিউশনের যে ইভলিউশন যেটি হয়েছে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে, যে অংশটি হয়েছে সেটির কনসিকোয়েন্স কি, ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে যে ইভলিউশন হলো তার পরিণতিতে কি দাঁড়ালো। পরিণতিতে দাঁড়ালো কমন কনসিকোয়েন্স, যেটি একেবারে সাধারণ কনসিকোয়েন্স অফ ন্যাচারাল সিলেকশন ইজ অ্যাডাপ্টেশন, ইমপ্রুভমেন্ট, এবিলিটি অফ মেম্বার্স টু সার্ভাইভ এন্ড রিপ্রোডাকশন। একেবারে ক্লিয়ার কাট উত্তর হলো যে প্রকৃতি অথবা এনভায়রনমেন্টে কোনো একটা প্রাণী বেঁচে থাকা এবং তার অ্যাকশন করার জন্য যে প্রয়োজনীয় সংখ্যক অ্যাডাপ্টেশন অর্থাৎ খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজন, ইমপ্রুভমেন্ট উন্নয়নের প্রয়োজন, এবং তার যে মেম্বারদের যে অ্যাবিলিটি ডেভেলপমেন্টের প্রয়োজন, এই কাজটি হলো এই এই পরিণতিটি আসে হলো ন্যাচারাল সিলেকশন থেকে। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। And second one, natural selections tend to eliminate allele and characteristic that reduce the fitness and increases abundance of the combination of gene and characteristics that increase the fitness. এখানে ন্যাচারাল সিলেকশনের আরেকটা পরিণতি হলো যে যে সকল ক্যারেক্টার একে কোনো একটা প্রাণীকে তার ফিটনেস থেকে দুর্বল করে দেয় বা ফিটনেসকে উইক করে দেয় বা রিডাকশন করে দেয়, সেটিকে ইলিমিনেট করে দেয়, সেটাকে সে ইলিমিনেট করে দেয়। আরেকটা হলো এটার উল্টা দিকটা, যে যে সকল এলএল তোমার তার অ্যাবান্ডেন্সকে ইনক্রিজ করার জন্য চেষ্টা করে বা সুযোগ দেয়, সেটাকে ইনক্রিজ করার জন্য তার এই ক্যারেক্টার এবং জিনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে ইনক্রিজ করতে যে ফিটনেসের দরকার, সেই ফিটনেসটি যে এলএল এর দরকার বা যে এলএল রেসপন্সিবল, সেই এলএল টিকে সে প্রাধান্য দিয়ে থাকে। এখানে দুটো, একটা হলো যারা দুর্বল করে বা রিডাকশন করে এদেরকে সে রিমুভ করে দেয় ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে। আরেকটা হলো যেটাকে ইমপ্রুভ করে বা তোমার বৈশিষ্ট্যটাকে ডোমিনেট করে, সেইখানে ফিটনেসটাকে বাড়িয়ে দেওয়ার জন্য সেই এলএলটাকে সে সাপোর্ট করে। সো দিস ইজ অ্যানাদার কনসিকোয়েন্স। এন্ড থার্ড কনসিকোয়েন্স ইজ দ্য কজ অফ অ্যাডাপ্টেশন, যেটি হয়ে থাকে সেই অ্যাডাপ্টেশনের কজগুলি
এই ন্যাচারাল সিলেকশনের কারণে হয়ে থাকে। কারণগুলি ন্যাচারাল সিলেকশনের কারণেই সে ওই অ্যাডাপ্টেশনে যায়, এবং অ্যাডাপ্টেশনে যাওয়ার জন্য যে কারণগুলি দরকার সেটি আসলে আলটিমেটলি প্রভাবিত করে বাই ন্যাচারাল সিলেকশন। সো দিস ইজ অ্যানাদার ওয়ান। এবং হরমোনাল এবং কোর্টশিপ বিহেভিয়ার যেটা অ্যাট্রাক্ট দ্য মেট বাট ক্যান নট প্রডিউস সাচ অ্যাডাপ্টেশন আনলেস মিউটেশন ইজ অকার্ড। তোমার এই যে রিপ্রোডাকশনের যে বিহেভিয়ারটি এটিও ন্যাচারাল সিলেকশন দ্বারা প্রভাবিত থাকে। যতক্ষণ পর্যন্ত তোমার মিউটেশন, যতক্ষণ পর্যন্ত তোমার অ্যাডাপ্টেশন হবে না, রিপ্রোডাক্টিভ অ্যাডাপ্টেশন, যতক্ষণ পর্যন্ত এটি মিউটেশন না হবে, এবং সেই মিউটেশনটি হইলে হবে না, সেখানে তার এলএল ডমিনেন্সি থাকতে হবে। পার্টিকুলার এলএল যারা ক্যারেক্টারাইজেশন করে থাকে বা ক্যারেক্টারের ট্রেডগুলি বৈশিষ্ট্যগুলি ধরে রাখে তাদের উপস্থিত থাকতে হবে এবং এটা ডমিনেট হতে হবে। সো দিস আর দি অ্যানাদার কনসিকুয়েন্স। এখন আমরা যাই যে এই যে কনসিকুয়েন্সের পরে বারবার বলছি যে কনসিকুয়েন্স করতে হবে হলো অ্যাডাপ্টেশন হয়ে, এবং সেই অ্যাডাপ্টেশন গুলি হয়ে থাকে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে। এখন আমরা যদি দেখি তাহলে আমরা প্রথমেই দেখবো যে অ্যাডাপটিভ রেডিয়েশন। অ্যাডাপ্টেশন কি, আমরা যদি প্রথম দেখি অ্যাডাপ্টেশন কি, আমরা একটু দেখে নিই অ্যাডাপ্টেশন কি। Adaptation definition adaptation may be defined as the alternation in the structure or function of an organism or its part, and that result the natural selection. Natural selection এর ফলে যে সকল পরিবর্তন একটি অর্গানিজমের মধ্যে হয়ে থাকে সেই পরিবর্তনটি হতে পারে তার স্ট্রাকচারে, হতে পারে তার ফাংশনে, হতে পারে তার অন্যান্য কোনো বডি পার্টসে। এইটি হলে পরে সে ওয়েল সার্ভাইভ বা ওয়েল অ্যাডাপ্টেড হয়ে যায় এনভায়রনমেন্টের সাথে, সেটাকে আমরা জেনারেল অ্যাডাপ্টেশন বলে থাকি। এখন আমরা দেখি অ্যাডাপটিভ রেডিয়েশন কাকে বলে। অ্যাডাপটিভ রেডিয়েশন হলো, অ্যাডাপটিভ রেডিয়েশন ইজ এ প্রসেস ইন হুইচ অর্গানিজম ডাইভার্সিফাই রেপিডলি and ancestral species to the multitude of the new form, and particularly when changes in the environment make the new resources available, create new challenges and new environmental needs. তাহলে দাঁড়ালো কি, অ্যাডাপটিভ রেডিয়েশন হলো এমন একটা প্রসেস যে প্রসেসের কারণে একটা অর্গানিজম তার নিজেকে ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য বা চেঞ্জ করার জন্য সে স্ট্রেস ফিল করে বা চেষ্টা করে। কখন? উত্তর হলো যখন নতুন কোনো রিসোর্সের অ্যাভেলেবিলিটি আসে, যখন নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যখন নতুন কোনো এনভায়রনমেন্টাল নিডস বা আবাসস্থল সে পেয়ে যায়। অর্থাৎ নতুন কোনো কিছু হলে পরেই সে তার নিজেকে চেঞ্জ করে ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে প্রক্রিয়া, এটিকে বলা হয় অ্যাডাপটিভ রেডিয়েশন। ইভলিউশনারি প্রসেস ড্রাইভেন বাই মিউটেশন এন্ড ন্যাচারাল সিলেকশন, হোয়ার এই যে ইভলিউশনারি যে প্রসেসটি, এই অ্যাডাপটিভ রেডিয়েশনের যে প্রসেসটি, এটি কে করে থাকে? এটি মূলত ইভলিউশন তো তোমরা জানো যে এটা মিউটেশনের ফলে, ন্যাচারাল সিলেকশনের ফলে হয়ে থাকে, এবং এটাকে ড্রাইভ করে হলো অ্যাডাপটিভ রেডিয়েশন। fish for a good example, কারণ হলো যে extremely well adapted to the environment. fish হলো তোমার অ্যাডাপটিভ রেডিয়েশন বা ইভলিউশনের সবচেয়ে ভালো এক্সাম্পল। কারণ কি? কারণ হলো যে ফিশ খুব সহজেই একটা বিশেষ পরিবর্তনশীল পরিবেশে, যেখানে নতুন রিসোর্স পাওয়া যাবে, যেখানে ওই তিনটা শর্ত আর কি, একটা হলো যে নতুন রিসোর্স পাইতে হবে, আর 2 নম্বর হলো সে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে, আর 3 নম্বর হলো সে নতুন আবাসস্থল পেয়ে যাবে, ফুলফিল করে সেই জায়গায় ওয়েল অ্যাডাপ্টেড হয়। সেটা হলো একটা মাত্র প্রাণী, সেটা হলো ফিশ, এবং সেই জন্য ফিশকে বলা হয় ওয়েল অ্যানিমেল ইন দি ওয়ার্ল্ড। যে ফিশের অ্যাডাপ্টেশন গুলি সাধারণত হয়ে থাকে তার স্ট্রিমলাইন বডি হয়ে থাকে। কেন? সে ফাস্ট সুইমিং এর জন্য তার বডিটাকে স্ট্রিম করে নেয়। তারপরে গিলস এবং গিলসকে পরিবর্তন করতে পারে সে, কেন? রেসপিরেশনের জন্য এবং অক্সিজেন অ্যাডাপ্টেশন, অক্সিজেন অ্যাবজর্ব করার জন্য, সুইম ব্লাডার নেওয়ার জন্য, সে পানিতে ভেসে থাকার জন্য সে সুইম ব্লাডার আছে, ফিন আছে যেটা দিয়ে সে খুব সুইফটলি মুভ করতে পারে, টেইল আছে যেটা দিয়ে সে তার ডিরেকশন চেঞ্জ করতে পারে। সো দিস আর দি অ্যাডাপটিভ রেডিয়েশন অফ ফিশেস। এবং স্ট্রাকচার, কালার, সেন্স অর্গান, লোকোমোশন অ্যাডাপ্টেশন আর কমন ইন দি ফিশেস।
এই সকল ফিশের মধ্যে আমাদের যে সকল ফিশ আছে তার মধ্যে স্ট্রাকচারের পরিবর্তন, কালারের পরিবর্তন, সেন্স অর্গানের পরিবর্তন, লোকোমোশনের পরিবর্তন ইত্যাদি ফিশে খুব কমনলি হয়ে থাকে। এবং ফিডিং অ্যাডাপ্টেশনের জন্য সে কি করে, তার লিপ, ঠোঁট, মাউথ শেপ, টিথ, গিল রেকার, গিল ফিলামেন্ট, ডাইজেস্টিভ ট্র্যাক্ট এগুলিকে সে চেঞ্জ করে নিতে পারে, নিয়ে যায়। এই জন্যই ফিশ খুব ওয়েল অ্যাডাপ্টেড। আমরা যদি কার্টিলেজিনিয়াস ফিশের অ্যাডাপ্টেশন গুলি একটু দেখি যে তারা কি ধরনের অ্যাডাপটিভ রেডিয়েশন হয়েছে, যে স্ট্রিমলাইন বডি হয়েছে কেন, খুব রেপিড সুইমিং এর জন্য এবং খুব তাড়াতাড়ি প্রিডেট করার জন্য, অর্থাৎ শিকার ধরার জন্য। এটাতে আমরা উদাহরণ দিতে পারি ডগ ফিশ, শার্ক, স্যান্ড শার্ক, এরা খুব স্পিডে দৌড়াতে। আবার স্ল্যান্ডার বডি, রিডিউস আনপেয়ার্ড ফিন। রিডিউস আনপেয়ার্ড ফিন তোমরা জানো তো, ডরসাল ফিন হলো একটা আনপেয়ার্ড ফিন, তারপর অ্যানাল ফিন হলো আনপেয়ার্ড ফিন। এই ফিনগুলি শার্কের বেলায় রিডিউসড হয়ে যায় এবং শার্প টিথ, তাদের টিথ থাকে, এটা হলো ম্যাকারাল শার্ক উদাহরণ দিলে। তারপরে লং ফ্রিল কডাল ফিন। ফ্রিল কডাল ফিন মানে কি, তোমাদের শাড়িতে তোমরা অনেক সময় ফ্রিল লাগাও না, ফ্রিলের বাংলা তো তোমরা জানোই, ছেলেরাও জানো যে ফ্রিল হলো তোমার ওই যে ইয়ে আর কি, তোমার পাড়ের মধ্যে যে কুচকানো কুচকানো অংশ লাগানো থাকে, এই ধরনের চেঞ্জ হয় কডাল ফিনের মধ্যে যে সকল ফিশের। এটিও একটি অ্যাডাপটিভ রেডিয়েশন, এটা সাধারণত থ্রেশার শার্কে হয়ে থাকে। Body tend to slender in the form and ultimately culminate into eel. তোমার পাতলা হয়ে যায়, ইয়ে চ্যাপ্টা হয় আর কি, এবং এটা ফ্রিল লাইক হয়, এটা ইলের মতো দেখা যায় শেষ পর্যন্ত। এটা হলো ফ্রিল শার্কের। এটা হ্যামার হেডেড শার্কে, হ্যামার হেডেড শার্কের দুই পাশে মাথাটাকে চ্যাপ্টা করে চৌড়া করে সে হ্যামারের মতো দেখা যায়, এই জন্য এটাকে হ্যামার হেডেড বলা হয়। এটা এক ধরনের অ্যাডাপ্টেশন। ট্রানজিশনাল স্টেজ বিটুইন শার্ক এন্ড রে। এরকম একটা স্টেজ আছে যে শার্কের বডির মতো এরকম স্লিম স্ট্যান্ডার্ড বডি না, আবার রের মতো। এগুলি তোমরা গুগল সার্চ, এত ছবি দেওয়া যাবে না। পেক্টোরাল ফিন তোমার অ্যানলার্স হয়ে বেরিয়ে যায়। কর্ডাল ফিন রিডিউস হয়ে যায়। এটা হলো তোমার ব্যান্ডেড আর্চার ফিশ। আর্চার ফিশ হলো তীরন্দাজ মাছ বাংলায়। এটার দেখবা যে টেল রিজিয়নটা ছোট হয়ে গেছে। তারপরে ক্রাশিং টিথ থাকে হলো কেটস এন্ড রের মধ্যে। মাউথ ভেন্ট্রাল থাকে হলো শার্কের মধ্যে। গিল স্লিট মুভ ভেন্ট্রাল সাইড, গিল স্লিটটা নিচের দিকে চলে যায় এবং স্পিরাকলটা ডরসালে চলে আসে, এটা হলো ক্যাটস এর বেলা। মাসল ক্যাপেবল টু ইলেকট্রিসিটি তৈরি করতে পারে, ইলেকট্রিক রের মাসল। সুতরাং এটাও অ্যাডাপটিভ রেডিয়েশন। এবং অনেকগুলি শার্ক আছে যাদের উপরের সাইডটা ডার্ক লাইট এবং নিচের সাইডটা ডার্ক। আবার অনেকের আছে উপরের সাইড ডার্ক, নিচের সাইড লাইট এবং হ্যাভ এ গ্রাইন্ডিং। অনেকগুলি মোলারি ফর্ম টিথ আছে। মোলারি ফর্ম হলো আমাদের যে পিছনের দিকে যে মোলার টিথ গুলি আছে, এটি হলো পেশন দন্ত আর কি। এটা হলো গ্রাইন্ডিং করার জন্য। এটা সাধারণত ওরাল ক্যাভিটিতে থাকে, ফেরেঞ্জিয়াতে। এটা হলো তোমার ক্যাটস এর বেলা, এবং এটা রেয়াজিটি যে ফ্যামিলি আছে এই ফ্যামিলির ক্যাটস এর বেলা। আমরা যদি এখন অ্যাডাপটিভ রেডিয়েশন দেখি যে বনি ফিশের বেলায়, প্রথমত হলো স্ট্রিমলাইন বডি হয়ে থাকে, যেমন ট্রাউট, আমাদের রুহু, এগুলো স্ট্রিমলাইন বডি। লেটারাল কম্প্রেশন হয়ে থাকে সানফিশেস, অ্যাঞ্জেল ফিশেস, এরা চেপটা হয়ে থাকে, একদম চেপটা, লেটারালি চেপটা, দুই দিক থেকে চেপে আছে এরকম। এক্সট্রিম লেটারাল এক্সপ্রেশন পাওয়া যায় ফ্লাউন্ডারে এবং শোলে, এই ধরনের দুটো বনি ফিশ আছে। তারপর হেড ফ্ল্যাটেন, কোন কোন মাছের হেড, মাথা চেপটা, যেমন পাইপ ফিশ, বক্স ফিশ, এইগুলি। হেড পয়েন্টেড এবং স্মুথ স্মল স্কেল বডি, রিডিউস ফিন, স্ল্যান্ডার কডাল ফিন, বাট পাওয়ারফুল টেল। দেখো অনেকগুলি বৈশিষ্ট্য আছে। একটা হলো হেডটা পয়েন্টেড থাকবে, একদম চোখা ধারালো থাকবে, স্কেল দিয়ে বডি ঢাকা থাকবে, ফিনটা রিডিউস থাকবে, এবং কডাল ফিনটা, কডাল রিজিয়নটা খুব শক্তিশালী থাকবে। বলা হয় তার স্পিডকে কন্ট্রোল করার জন্য এটা করে থাকে। আমরা যেরকম দেখেছি টোনা এবং ম্যাকারেল, এই দুটো উদাহরণে আমি এই দুটো ফিশের বেলা তোমরা দেখে নিও। ইন্টারনেটে ডাউনলোড করে টোনা এবং ম্যাকারেল, যে তাদের কডাল রিজিয়ন খুব স্ল্যান্ডার, খুবই চিকন। ইল শেপের স্পিন্ডল শিপ, এটাও এরা মুভমেন্টের জন্য এটা করে, এরা আঁকা বাঁকা পথে মুভ করতে পারে এবং খুব ফাস্ট সুইমিং করতে পারে। সুইম ব্লাডার, এটা তোমরা জানো কেন টেলিওস্টে সুইম ব্লাডার থাকে, সে সুইম ব্লাডার দিয়ে সে সুইমিং করে।
তার মানে ভেসে থাকে, ভেসে থেকে সুইম করে। এখন কিছু কিছু মাছের বেলায় তার মাউথ শেপ মডিফাই হয়, যেমন সাকার ফিশের মাউথ, এরা সাকার কার্প এরা অন্য অন্য মাছের সাথে সাকিং করে এবং আটকে থাকে, সেই জন্য এদের মুখ চেঞ্জ হয়ে গেছে। ইলংগেটেড আপার জ, অনেক অনেক মাছের আছে উপরের জটি লম্বা, যেমন স্পুন বিল ফিশ, স্টারজন ফিশ, এদের উপরের ঠোঁটটি লম্বা। ইলংগেটেড জোয়ার লোয়ার জ, অনেকগুলি মাছের লোয়ার জটি ইলংগেটেড থাকে, যেমন বারাকুডা এবং স্নুথ, এই দুটি মাছের। তারপরে ডাক বিল স্নো, অনেকগুলি ডাক বিল স্নো আছে যারা হাঁসের মুখের মতো তাদের মুখ, এরা ওই শিকার ধরার জন্য এটা এদের মুখটা চেঞ্জ হয়ে গেছে, এদেরকে বলা হয় মাস্কলান্স এবং পাইক ফিশ। এক্সট্রিমলি লার্জ জ, অনেকগুলি ফিশ আছে অনেক তাদের জ গুলি অনেক লম্বা থাকে, যেমন সি বাস, গ্রোপার, এদের বেলায় এইগুলিও তোমার অ্যাডাপটিভ প্রেডিয়েশন। এবং বডি শেপের মধ্যে কিছু চেঞ্জ আসে, যেমন টর্পেডোর মতো শেপ, যেটা উপরে দুই পাশেই তোমার টর্পেডোর মতো, টর্পেডোর সামনের দিকেও তোমার চোখা, পিছনের দিকেও চোখা, এই ধরনের টর্পেডো থাকে বা তোমার স্ল্যান্ডারিং থাকে, এইগুলিকে বলা হয় ট্রাউট, স্যালমন, এই সকল ফিশের বেলায়, টুনা, এদের বেলায় তোমার টর্পেডো শেপ বডি। তারপরে ফ্ল্যাট বেলি, যে পেটটা তোমার ফ্ল্যাট থাকে, ফ্ল্যাট মানে কি চ্যাপ্টা থাকে বটমের দিকে, এবং এটা তাদের ফিডিং এর জন্য, বিশেষ করে কিছু কিছু ক্যাটফিশ আছে তাদের বেলায় এটা হয়ে থাকে। সাকার ভার্টিক্যাল ডিস্ক, অনেকগুলি অর্গানিজম আছে যারা ভার্টিক্যাল থাকে, তাদের পিঠের মধ্যে সাকিং অর্গানিজম থাকে ভার্টিক্যালি, এবং এরা অন্য মাছের সাথে উপরে অথবা নিচে আটকে থাকে, যেমন বাটার ফিশ, ব্লু গিল ফিশ। এবং হরিজন্টাল ডিস আছে অনেকগুলি, যেগুলি সাধারণত ফ্লান্ডার এবং হেলিবার্টে থাকে। হামব্যাক মানে পিঠটা কুজু হয়ে থাকে, এটা হলো স্যালমনের বেলায় বেশি, এবং অনেকগুলি রেজার ব্লক ব্যাক আছে এই ধরনের ফিশের বেলায় থাকে। এগুলি ফিশগুলি তোমরা ইচ্ছা করলে ইন্টারনেটে ডাউনলোড করে ইয়ে দিয়ে সার্চ দিয়ে ছবিগুলি দেখে নিতে পারো, তাইলে তোমাদের জন্য মনে রাখা সহজ হবে। এবং আরেকটা কোশ্চেন ছিল, বলো স্যার। ওই যে এরা তো মাছগুলা এরকমই দেখতে, যেমন টুনা ফিশ হচ্ছে যে ওই তার শেপটা হচ্ছে টর্পেডো শেপ, তো এটা তো তাদের মানে জন্মগতই এমন, বাইবর্ন এমন ছিল, তাহলে তারা কিভাবে অ্যাডাপ্টেশন হলো এটা বুঝতেছিলাম না স্যার। আচ্ছা, এটা হলো যে টুনাটা একসময় টুনা এরকম ছিল না, মানুষ যেরকম একসময় মানুষ, তুমি যেরকম এখন যেরকম আছো এরকম ছিল না, অনেক বছর আগে, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বছর আগে মানুষের চেহারা এরকম ছিল না, অন্যরকম ছিল। এই টুনাও আজকের যে শেপে আসছে এটা অ্যাডাপটিভ রেডিয়েশন হয়ে পরিবর্তন হয়ে এই পর্যন্ত আসছে, সে অরিজিনালি এরকম ছিল না। যেমন আমাদের যে রুই মাছ, আমাদের রুইয়ের মতো, এটা হয়তো 1 মিলিয়ন বছর আগে বা আরো 50 মিলিয়ন বছর আগে অন্যরকম শেপ ছিল। আস্তে আস্তে তার প্রয়োজনে ওই যে 3টা শর্ত, একটা হলো নতুন রিসোর্স যদি সৃষ্টি হয়, নতুন চ্যালেঞ্জ যদি সৃষ্টি হয়, নতুন আবাসস্থল যদি সৃষ্টি হয়, এই 3 নতুনের কারণে সে যে পরিবর্তনটি হয় সেটি হলো অ্যাডাপটিভ রেডিয়েশন, এবং সেই রেডিয়েশনের কারণে এটি হয়েছে। সোয়ারা যেটা বললা, টুনা তো গভীর সমুদ্রে গিয়েছে অনেক পরে, সে আরো মনে করো 1000 মিলিয়ন বছর আগে সে হয়তো ফ্রেশ ওয়াটারে ছিল, অথবা অন্য কোনো এনভায়রনমেন্টে ছিল, গ্লেসিয়ারের কারণে, বিভিন্ন তোমার প্লাস্টনিক চেঞ্জের কারণে, টেকটনিক চেঞ্জের কারণে, বিভিন্ন কারণে সে বাধ্য হয়ে সে গভীর সমুদ্রে গিয়েছে। এখন যেহেতু সে আটলান্টিক মহাসাগরে থাকে, এত বড় মহাসাগরের মধ্যে তার প্রচুর পরিমাণ সাঁতরাতে হয়, তার নিচে যেতে হয়, উপরে উঠতে হয়, সরতে হয়, শিকারের থেকে বাঁচতে হয়, সো দ্যাট শি চেঞ্জেস তার হারসেলফ। সো দিস ইজ দ্য কজ। আমি মনে করছি আমি হচ্ছে এই যুগের সাথে তুমি মনে করছো যে হ্যাঁ, তুমি মনে করছো আমি যে তো টুনাকে তো টুনাই দেখতেছি, এটা মনে করছো যে টুনা পৃথিবীতে যেদিন প্রথম আসছে সেদিন যেরকম ছিল আজও এরকম আছে? নো, সে চেঞ্জ হয়ে গেছে তার নতুন রিসোর্সের কারণে, নতুন আবাসস্থলের কারণে, এবং নতুন তোমার চ্যালেঞ্জের কারণে। সে চ্যালেঞ্জ ফেস করতেছে। আগে ছিল ফ্রেশ ওয়াটারে, যেখানে স্রোত ছিল না, এখন সে গভীর সমুদ্রে আছে, সেখানে প্রচুর স্রোত আছে, আটলান্টিক মহাসাগরে প্রচুর স্রোত, প্রশান্ত মহাসাগরে প্রচুর স্রোত। সো ওকে, সরি, তোমরা এগুলো সহজেই চিন্তা করলে বুঝতে পারবে। আমার সময় কমে গেছে, সেই জন্য আমি স্পিডে যাচ্ছি। এখন আরেকটা হচ্ছে তোমার লিপ মডিফিকেশন, অর্থাৎ এই যে ঠোঁট মডিফিকেশন হয়, বিশেষ করে কার্নিভোরাস যারা, তাদের ঠোঁটগুলো একটু লম্বা হয়, এনলার্জ হয়। কারণ কি? তারা পুরা ফিশটাকে একবার ধরে দেয়। যেমন রুই মাছের ঠোঁট আর বোয়াল মাছের ঠোঁট মিলিয়ে দেখো অনেক ডিফারেন্স আছে। তারপরে স্যাকারিয়াল ফিডার, যারা সাক করে অন্য থেকে খায়, তাদের ঠোঁটের চতুর্দিকে বারবেল থাকে, এবং তারা ওই যে জুকের যেরকম ফ্ল্যাশ থাকে সাকিং অর্গানে, এরকম ফিশের বেলাও কিছু কিছু ফিশ আছে তাদের বেলা এরকম থাকে। বারবেল সেন্সরি
কাজ করে, বিশেষ করে ক্যাটফিশের বেলা তারা এটা দিয়ে মডিফাই করে তারা জায়গা লোকেট করে নিতে পারে। তারপরে কিছু কিছু ফিশ আছে অ্যাডাপটিভ রেডিয়েশন হয়েছে তাদের মডিফিকেশন অফ যে জ এন্ড টিথ, তাদের যে জ আছে সেটি এবং টিথ এই দুটো মডিফিকেশন হয়। যেমন ধরো প্রিডেটর ফিশ যারা, তাদের ঠোঁট টিথ গুলি সাংঘাতিক ধারালো হয়ে থাকে, কারণ কি তারা গ্রাসপিং করে, পাঞ্চিং করে, হোল্ড করে। তারাও একটা একটা প্রাণীকে, একটা মাছকে তারা ধরে এন্টায়ার মাছটাকে মুখের ভিতরে নিয়ে নিতে পারে। এই কারণেই তাদের গ্রাসপিং টিপটা পয়েন্টেড হয়, খুব ধারালো হয়। যেমন বারাকুডা, রিবন ফিশ, এদের বেলায় এটা হয়ে থাকে। বারাকুডা হলো আমাদের ওই যে আর কি কোরাল মাছ, যেটা কোরাল মাছের ঠোঁটটা দেখিও, বাসায় যদি কোরাল কিনে নিয়ে আসে তাহলে দেখবা কিরকম। আবার রেজার লাইক কাটিং টিথ, অনেকের ইনসাইজার থাকে, কাটিং টিথ আছে না আমাদের এই যে সামনে, এগুলি তো তোমার রেজার টাইপ কাটিং টিথ। আমরা কি করি, মাছের টুকরার মধ্যে, মাংসের টুকরার মধ্যে কামড় দিয়ে কেটে ফেলতে পারি। সো এটা পিরানা মাছের মধ্যে থাকে এই যে এই টাইপের রেজার ইনসাইজার, এবং এই ইনসাইজার সব মাছের বেলা থাকে না। এটাও তার একটা তোমার অ্যাডাপটিভ রেডিয়েশন বা পরিবর্তন হতে হতে হয়েছে। টিথ অ্যাবসেন্ট, কোনো মাছের টিথই নাই, যেমন আমাদের কাতলা মাছের টিথ নাই, সিলভার কার্প মাছের টিথ নাই। কারণ কি, তারা হলো প্ল্যাঙ্কটন খায়, সুতরাং তাদের ওই টিথ থাকার প্রয়োজন নাই, তাদের টিথ নাই, তারা ওইভাবেই অ্যাবজর্ব হয়েছে, অ্যাডপ্টেড হয়েছে। এখন এখানে রিসোর্স কি, তাদের রিসোর্স হলো ফিডিং রিসোর্স, তো এটাই তাদের রিসোর্স যারা, সুতরাং এই ফাইটোপ্ল্যাঙ্কটন খাওয়ার জন্য তাদের টিথের প্রয়োজন নাই, সো দে হ্যাভ নো টিথ। তারপরে পয়জনাস ফিশ, বক্স ফিশ, ক্লাইম্বিং পার্টস, এদের পয়জন আছে। কই মাছ তুমি যদি ধরো হাতে, কই মাছ তোমার এমন ভাবে কাটা দিয়ে দিবে, শিং মাছ এমন ভাবে কাটা দিয়ে দিবে, তুমি শিংয়ের কাটা কোনো সময় খেলে দেখবে যে প্রচন্ড রকমের ব্যথা করে। সুতরাং দিস ইজ পয়জনাস। এরপরে তোমার কিছু কিছু ফিন মডিফিকেশন হয়েছে, যেমন পার্সিফর্মিস যাদের, তাদের দুটো ডরসাল ফিন আছে পার্সিফর্মিস ফিশের। তারপরে এডিপোস ফিন আছে, অনেকগুলি ক্যাটফিশ আছে যেগুলি এডিপোস ফিন আছে, এবং অনেকগুলি তোমার সামুদ্রিক মাছ আছে বনি ফিশ, তাদেরও এডিপোস ফিন আছে। তারপরে অল ফিন লং ইন দি গোল্ড ফিশ, তোমরা গোল্ড ফিশ তো দেখো, অর্নামেন্টাল ফিশ, তার সবগুলি ফিনই হয়েছে এক্সট্রাঅর্ডিনারিলি লম্বা, যেরকম লম্বা নর্মালি থাকার কথা তার চেয়ে বেশি লম্বা। ডরসাল ফিন মডিফাইড সাকার, অনেকগুলি সাকার ফিশ আছে, তাদের ডরসাল ফিনটাই মডিফাই হয়ে গেছে, তারা ওই অন্য মাছের সাথে পিঠে দিয়ে লেগে থাকতে পারে, তাদের সাকিং অর্গানটি পিঠের উপরে থাকে ডরসাল ফিনের পরিবর্তে। নো ফিন, কুচিয়াতে কোনো ফিন নাই, মনুপটেরাস যেটি, সেটির মধ্যে কোনো ফিন নাই, তোমরা দেখবা কুচিয়া মাছে। তারপরে পেক্টোরাল ফিন ইলংগেটেড, ফ্লাইং ফিশ যে আছে তার পেক্টোরাল ফিনটা অনেক লম্বা হয়ে যায়, কারণ সে তো ফ্লাই করে, বাতাসে উঠতে পারে, পানির থেকে লাফ দিয়ে বাতাসে উড়ে অনেক দূর যেয়ে আবার পানিতে নামে। সো দিজ আর দি অ্যাডাপটিভ রেডিয়েশনস অফ বনি ফিশেস, and previously I have told the cartilaginous fishes অর্থাৎ কনভিক্ট ফিশের, এবং শেষে বললাম বনি ফিশের। এই যে অ্যাডাপটিভ রেডিয়েশনটি, এটি খুবই ইম্পর্টেন্ট, এটি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসবে, প্রচুর পরিমাণে আসে, অনেকগুলি জটিল বিষয় আছে, এগুলি বিভিন্ন সময় ভাইভাতেও প্রশ্ন করা হয়। এইগুলির প্রত্যেকটারই আমি চেষ্টা করেছি এক্সাম্পল দেওয়ার জন্য, প্রত্যেকটার একটাও বাদ নাই। যদি দু একটা বাদ থাকে তোমরা ডাউনলোড করে নিবে এর থেকে, ইন্টারনেট থেকে, গুগল থেকে নিয়ে ওই এক্সাম্পল গুলি মনে রাখবে। আর এক্সাম্পলটা মনে রেখে এই সাবজেক্টটি মনে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি হলো, গুগল থেকে যেমন ফ্লাইং ফিশ আসছে, তার পেক্টোরাল ফিন লম্বা হয়, এটি যদি তুমি দেখতে চাও তাহলে ইন্টারনেট গুগলে সার্চ দিলে তোমার ফ্লাইং ফিশ আসবে চোখের সামনে, একবার দেখলে আর সারা জীবন মনে থাকবে, মুখ করারও লাগবে না। সো these are the end of this subject, fish biodiversity, systematics and evolutionary biology. Today's class is the last class, theory class. So thank you my dear students, and I am giving all of my efforts with full of my devotion, sincerity, courage and honesty. So now I believe you will do your work honestly, sincerely, courageously and devotionally, and then you will get good score, and your good score is my satisfaction, and your satisfaction is the certificate. If you get a good certificate, and if you get a good result, then your bright future will be enlightened, you will be enlightened, you will be renowned, you will be a very famous person. So I believe, and I have a dua for you, so you do your works properly.
তো এখানেই শেষ করছি, এই সাবজেক্টের থিওরি স্যার। শেষ হলো। আমরা স্যার প্র্যাকটিক্যাল আমার ক্লাস একটা একটু কোশ্চেন রাখো। ছিল। স্যার 30 জুলাই হলো আমাদের অফিসিয়ালি ক্লাস শেষ করার কথা ছিল, সুতরাং এক সময় আজকের দিন থেকে শুরু করলে, যদি মনে করো স্পেশাল ক্লাস করবে তাহলে তোমাদের ইয়েকে শিশিরকে ওদেরকে রিকোয়েস্ট করলে ওরা আমাকে বললে আমি টাইম দিব কোনটা, এবং সেই টাইমে তোমাদের স্পেশাল ক্লাস হবে। পরীক্ষার আগে তো আরো ক্লাস হতেই পারে। কে প্রশ্ন করতে চেয়েছিলে বলো? স্যার স্যার হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল। কি বলো? স্যার আপনি জি স্যার হচ্ছে মানে যে চ্যাপ্টার গুলো মানে আমাদের পড়ানো হলো এতদিন পর্যন্ত, স্যার এই চ্যাপ্টার গুলো কি মানে একটা মানে টেক্সট বুকেই পাবো আমরা, নাকি স্যার মানে মানে কয়েকটা টেক্সট বুক থেকে কালেক্ট করে মানে আপনি পড়াইছেন, মানে এটা একটু জানতে চাচ্ছিলাম। আমি শুধু টেক্সট বুক না, কয়েকটা না, অনেক বই ঘাটাঘাটি করে, অনেক সোর্স ঘাটাঘাটি করে, অনেক ইউনিভার্সিটি স্যারের কাছ থেকে যোগাযোগ করে যেগুলি করেছি, এটা একটা কম্পোজিশন। এটা তুমি কোথাও ইনটেক্ট কোথাও পাবে না, এবং এটার জন্য কোনো টেক্সট বই ফলো করলে তুমি কি কোথাও আমারটা মিলবে না। কারণ যে আমি হয়তো একটা টেক্সট বই থেকে একটা প্যারা নিয়েছি, অন্য জায়গা থেকে আরেকটা প্যারা নিয়েছি, এইভাবে। সুতরাং তোমাকে ডেভেলপ করতে হলে তুমি তোমার মতো করে করতে হবে। আমার এটা হলো বেসিক কমনলি দিয়ে দিই। এখন এটার উপর ভিত্তি করে তুমি যদি আরো ডেভেলপ করতে চাও, দেন ইউ হ্যাভ টু গো টু দি বুকস এন্ড টু দি কন্ট্যাক্টস উইথ দি আদার সোর্সেস। তো ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার তোমরা আমাদের কি কোনো স্যার সফট কপি স্যার মানে দিতে পারবেন স্যার পড়ার জন্য বইয়ের? না, আমার কাছ থেকে যেগুলো আছে এগুলো আমি দিয়েছি তোমাকে হার্ড কপি হিসেবে। এখন তোমাকে তোমার সফট কপি তোমার ম্যানেজ করে নিতে হবে। ওকে স্যার। ওকে, জি স্যার। তো থ্যাংক ইউ।